नमस्कार श्रोता बंधुरा आमार এই গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন। আজ আমি আপনাদের শোনাবো মঞ্জিল সেনের লেখা গল্প অথ মার্জার মুশিক কথা। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এরকমই ভালো ভালো গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। বিমলা দেবী কি একটা কাজে একতলার লাইব্রেরি ঘরে ঢুকেছিলেন। তিনি নিঃসন্তান বিধবা। স্বামী মিলিটারিতে ডাক্তার ছিলেন, ব্রিগেডিয়ারের পদমর্যাদায় উঠেছিলেন। রিটায়ার করার পর পৈতৃক ভিটের আকর্ষণে এই অজপাড়াগায় ফিরে এসেছিলেন। ভিটে বলতে জমিটুকু ছাড়া আর কিছুই ছিল না। বাড়ি যা ছিল তা অনেকদিন আগেই মাটির সাথে মিশে গিয়েছিল। সেই জমির ওপর দোতলা পাকা বাড়ি তিনি তুলেছিলেন। সারা জীবন প্রচুর উপার্জন করেছিলেন, তাই বাড়ির পেছনে টাকা ঢালতে তিনি কার্পণ্য করেননি। বাড়ি ভোগ করা কিন্তু তার ভাগ্যে ছিল না। ওটা শেষ হবার ঠিক 1 বছরের মাথায় তার পরপারের ডাক এলো। চোখ বুঝবার আগে তিনি তার অন্তিম ইচ্ছে বিমলা দেবীকে জানিয়ে গিয়েছিলেন। সেই ইচ্ছে বা নির্দেশ অনুসারেই বিমলা দেবী তার দেওরের একমাত্র সন্তান অলোকেশকে তার কাছে এনেছেন। অলোকেশের নবপরিণীতা বধূ বিপাশাও অবশ্য সঙ্গে এসেছে। অলোকেশই যে ভবিষ্যতে তার জ্যাঠাইমার সম্পত্তির মালিক হবে তার গোপন কথা নয়। বিমলা দেবীর বয়স 50 পেরোলেও তিনি বেশ শক্ত সামর্থ্য। স্বামীর সঙ্গে চিরটাকাল দিল্লি, সিমলা, পুনায় কাটিয়েছেন। তাই আর 5 জন বাঙালি মেয়ের মতো নরম নন। তিনি শুধু হুকুম দিতেই অভ্যস্ত নন, হুকুম পালন করাতেও অদ্বিতীয়া। বিমলা দেবী টেবিলের একটা দেরাজ খুলেই চেঁচিয়ে উঠলেন। বেশ জোরেই চেঁচিয়েছিলেন, কারণ দোতলায় তার শোবার ঘরে অলোকেশের কানে সেই চিৎকার পৌঁছল। খোড়া পায়ে ল্যাংচাতে ল্যাংচাতে সে নিচে নেমে এলো। খোড়া অবশ্য অলোকেশ জন্ম থেকে নয়, সেও আর্মিতে ছিল। কাশ্মীর ফ্রন্টে থাকার সময় পাক সৈন্যদের এক অতর্কিত গুলিতে তাকে চিরকালের মতো খোড়া করে দেয়। আর্মি অ্যাক্টিভ সার্ভিসও সেই সময় যবনিকা নামে। অলোকেশ এমনিতে কিন্তু সুপুরুষ, বাপ মা হারা 27 বছরের যুবক। 1 মাস হলো সে সস্ত্রীক এখানে এসে বাস করছে। কি হয়েছে জ্যাঠাইমা? অলোকেশ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল। দেরাজের মধ্যে একটা রিভলভার। বিমলা দেবী আতঙ্কে আঙ্গুল দিয়ে দেরাজটা দেখালেন। অলোকেশ বিমলা দেবীর পাশে এসে দাঁড়ালো। দেরাজের দিকে তাকিয়ে সে বলল, কার এটা? কোথা থেকে এলো? সেটা তো আমিও জানতে চাই। তুমি রাখনি তো? না, আমি এটা আগে চোখেই দেখিনি, অলোকেশ বলল। ওটার তো আর পাখা নেই যে এখানে উড়ে আসবে, হয়তো তোমার বউ রেখেছে। বিমলা দেবী ঠোঁটের কুঞ্চন স্পষ্টই বুঝিয়ে দেয় যে তিনি অলোকেশের বউকে মোটেই পছন্দ করেন না। বিমলা দেবীর কথায় অলোকেশের মুখ লাল হয়ে উঠল। সে বলল, তোমার সামনেই ওকে জিজ্ঞাসা করছি। সিঁড়ির মুখে দাঁড়িয়ে সে হাঁক দিল, বিপাশা, বিপাশা। কেন? মিষ্টি নারী কণ্ঠ ভেসে এলো, একবার নিচে এসো তো। দোতলার সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে 22-23 বছরের এক যুবতীকে দেখা গেল। তাকে সুন্দরী বললে বোধহয় সঠিক বর্ণনা করা হবে না। নিখুঁত ফর্সা মুখ, দুগালে সামান্য লাল ছোপ, রাঙা ঠোঁট একটু ছড়ানো, যেন প্রলুব্ধ করতে চায়। বড় বড় আয়ত 2 চোখের দৃষ্টিতে যেন নিবিড় মায়া। ঘন কালো চুল শ্রাবণ মেঘের কথা মনে করিয়ে দেয়। সবচেয়ে সুন্দর হলো তার সুঠাম তনু। একটা নীল রঙের শাড়িতে তাকে অপূর্ব দেখাচ্ছিল।
বিপাশা ঘাসের চটি পায়ে তরতর করে সিঁড়ি বেয়ে নেমে এলো। অলোকেশের মুখ স্নিগ্ধ হাসিতে ভরে গেল। বিপাশার একটা হাত ধরে সে লাইব্রেরি ঘরের দিকে এগিয়ে গেল। কোনো কথা বলল না। বিমলা দেবী ওদের জন্যই অপেক্ষা করছিলেন। বিপাশাকে দেখা মাত্রই তিনি বলে উঠলেন, এই দেরাজের রিভলভারটা কি তোমার? হ্যাঁ। তোমার? অলোকেশ সবিস্ময় বলে উঠল, তোমার রিভলভার ছিল? জানতাম না তো। আগে ছিল না। বিপাশা তার দিকে ফিরে বলল, মাত্র কালই আমি কাগজে বিজ্ঞাপন দেখে একজনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছি। কিন্তু কেন? অলোকেশের বিষয় তখনও কাটেনি। বিপাশা যেন একটু সংকোচ বোধ করল। তারপর মৃদু কণ্ঠে বলল, এ বাড়িতে আসার পর থেকে কেমন যেন একটা ভয় ভয় ভাব আমাকে পেয়ে বসেছে। বাড়িতে এত সব দামি জিনিসপত্র আর নগদ টাকা, আমার সব সময় ভয় হয় এই বুঝি চোর ডাকাত এসে পড়বে। তোমাকে তো আমার ভয়ের কথা বলেছি, তুমি নিশ্চয় স্বীকার করবে চোর ডাকাতের হাতে নিজেদের বিপদের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই কাগজে বিজ্ঞাপন দেখে আমি ওটা কিনে ফেলেছি। আমাদের আত্মরক্ষার জন্য বাড়িতে কিছু একটা থাকা ভালো। বিপাশা অলোকেশের দিকে তাকিয়ে এমন মোহিনী হাসি হাসল যে অলোকেশ জল হয়ে গেল। বিমলা দেবীর দিকে ফিরে অলোকেশ বলল, শুনলে তো জেঠিমা? বিমলা দেবী অসন্তুষ্ট দৃষ্টিতে বিপাশার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছিলেন। অলোকেশের কথার জবাবে তিনি বললেন, হ্যাঁ শুনলাম। তারপরই তিনি চেঁচিয়ে চাকর রঘুকে ডাকলেন। তাকে বললেন, থানায় গিয়ে দারোগাবাবুকে বলতে হবে যে বিশেষ একটা দরকারে তিনি যেন এক্ষুনি তার সঙ্গে দেখা করেন। থানা তার বাড়ির থেকে মাত্র কয়েক পা দূরে। দারোগাবাবুর সাথে বিমলা দেবীর এখানে আসার পর থেকেই পরিচয়। তার স্বামী আর্মির ডাক্তার ছিলেন, ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছিলেন, তার উপর প্রচুর টাকা পয়সার মালিক। মফস্বলের একজন দারোগার সম্ভ্রম জাগানোর পক্ষে এগুলো যথেষ্টই ছিল। রঘু চলে গেলে বিপাশা অলোকেশের দিকে তাকালো। তার দৃষ্টিতে শঙ্কার সাথে আহত নাগিনীর দৃষ্টিও মেশানো ছিল। অলোকেশের ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। সে বলল, এই ঘরোয়া ব্যাপারে থানায় খবর দেবার কি দরকার ছিল জেঠিমা? বিমলা দেবীর শীতল দৃষ্টি তাকে চুপ করিয়ে দিল। দারোগা ঘনশ্যাম দাস খুব তাড়াতাড়ি এসে পড়লেন। বিমলা দেবী তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, মিস্টার দাস, আপনাকে এমন করে ডেকে আনার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অলোকেশদের দেখিয়ে বললেন, এদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। অলোকেশ আমার দেওরের ছেলে, আর বিপাশা ও হলো অলোকেশের বউ। ঘনশ্যাম দাস তার ভরাট মুখে হাসি টেনে দুহাত কপালে ঠেকালেন। মিস্টার দাস, আপনার সঙ্গে আমি বেশ কয়েকবারই এ বাড়িতে টাকা পয়সা বা দামি জিনিসপত্র রাখার ব্যাপারে আলোচনা করেছি। আমার দেওরপো বিয়ে করেছে মাত্র 2 মাস। আমার এখানে ওরা এসেছে গত মাসে। বিপাশা মানে আমার দেওরপো বউ বাড়িতে এসব জিনিস থাকায় বড়ই চিন্তায় পড়েছে। আপনি এদের সামনে আমাকে বলুন তো, আপনারা আমার বাড়ি চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার ব্যাপারে সজাগ কিনা? দারোগা একটু অহংকারের সঙ্গে জবাব দিলেন, অবশ্যই। আপনার বাড়িতে কোনোদিনও চুরি হয়েছে কি? না। বিমলা দেবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন। মিস্টার দাস, আমি খানিক আগে এই দেরাজে কি আবিষ্কার করেছি দেখুন। দারোগাকে তিনি খোলা দেরাজের দিকে নিয়ে গেলেন। দারোগা দেরাজের মধ্যে রিভলভারটার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, এটা কার? ওটা আমার দেওরপোর বউয়ের। বিমলা দেবী আঙুল দিয়ে বিপাশাকে দেখিয়ে বললেন। থামলেন, তারপরে তিনি আবার একটু পরে শুরু করলেন, আপনি বসুন মিস্টার দাস,
কেন আপনাকে খবর দিয়েছি তা এবার বলছি। তোমরাও বসো। সবাই বসলো। বিমলা দেবীর অনুরোধ প্রায় আজ্ঞারই সামিল, আর তা পালন করতেই যেন সবাই অভ্যস্ত। ও বলছে, বিপাশাকে দেখিয়ে তিনি বলতে শুরু করলেন, এ বাড়ির টাকা পয়সা বা দামি জিনিসপত্র চোর ডাকাতের হাত থেকে বাঁচাবার জন্যই নাকি রিভলভারটা কিনেছে। মনে রাখবেন মিস্টার দাস, এ বাড়ির কিছুই কিন্তু মেয়েটির নয়, যার জন্য তার দুশ্চিন্তা হতে পারে। তবুও ও স্বেচ্ছায় বাড়ি পাহারা দেবার ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। আচ্ছা মিস্টার দাস, সত্যি বলুন তো, রিভলভারটা রাখার পক্ষে যুক্তিটা তেমন জোরালো বলা চলে কি? বিপাশার সমস্ত মুখমণ্ডল ভয়ে লজ্জায় একেবারে লাল হয়ে গেল। সে বলল, স্বীকার করছি, আমার কাজটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। বিমলা দেবী এবার নাক কুঁচকলেন। মিস্টার দাস, আমার মনে হয় একটু বাড়াবাড়ি নয়, কাজটা উদ্দেশ্যমূলক এবং একটা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জেঠিমা, তুমি কি বলতে চাইছো? অলোকেশ এবার বলে উঠল, আমি বলতে চাইছি তোমার বউ আমাকে খুন করার জন্যই এই রিভলভারটা এনেছে। বিপাশা হঠাৎ উঠে দাঁড়ালো। তার দু চোখ থেকে যেন আগুন ঝরছে, ঠোঁট থরথর করে কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বার হলো না। অলোকেশও উঠে দাঁড়িয়েছে। সে যেন তার জেঠিমার কথা শুনে একেবারে হতবাক হয়ে গেছে। দারোগা বাবুই নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, মিসেস গাঙ্গুলি, এ যে গুরুতর অভিযোগ, তাছাড়া তেমন কোনো সত্যিকার প্রমাণও নেই। কিন্তু বিমলা দেবী তার যুক্তিতে অটল। তিনি বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। বিপাশার রিভলভার রাখার অজুহাত যে ভিত্তিহীন তা আশা করি আপনি স্বীকার করবেন। আমার উইলে আমি অলোকেশকে সমস্ত বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করেছি। অলোকেশ আগে আর্মিতে ছিল, কিন্তু আহত হওয়ায় অবসর নিয়েছে। 2 মাস আগে দিল্লিতে বিপাশার সঙ্গেও দেখা হয়, তারপরই বিয়ে। বিপাশার পারিবারিক ইতিহাস সম্বন্ধে আমার বিশেষ কিছুই জানা নেই। আমার ধারণা বিপাশা জানতে পেরেছিল অলোকেশ আমার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী, এবং সেই টাকা পয়সার লোভেই ও অলোকেশকে বিয়ে করেছে। অলোকেশের কথা ভেবেই আমি বিপাশাকে গ্রহণ করেছি। আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে বিপাশা আমার বিষয় সম্পত্তির জন্য এতটা অধৈর্য হয়ে উঠবে। আমি ওদের পথের কাঁটা, তাই আমাকে সরাবার জন্য বিপাশার এই ব্যবস্থা। রিভলভারটা তাই সে কিনেছে। দারোগার মুখ চিন্তাকুটিল হয়ে ওঠে। তিনি যে বিমলা দেবীর কথায় ও যুক্তিতে বেশ প্রভাবান্বিত হয়েছেন তা বোঝা যায়। কপাল কুঁচকে তিনি বললেন, আপনি যে সম্ভাবনার কথা বলছেন তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবু একটা অপরাধ ঘটতে পারে, তার তো এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। বিমলা দেবীর উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। দারোগার মনে তিনি সন্দেহের বীজ বপন করে দিয়েছেন। আমাকে ভুল বুঝবেন না মিস্টার দাস, তিনি মৃদু হেসে বললেন, আমি হত্যার চেষ্টার এমন কোনো নির্দিষ্ট অভিযোগ আনতে চাইছি না, সম্ভাবনার কথাই বলছি। অলোকেশও যদি এই ব্যাপারে বউয়ের পরামর্শ মতো চলে তবে আমি অবাক হব না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিপাশা দেখতে ভালো, অলোকেশের মাথা ঘুরিয়ে দেবার মতো রূপ তার আছে। বেশ নির্দ্বিধাতেই বিমলা দেবী কথাগুলো বলে চললেন। অলোকেশ এত আশ্চর্য হয়ে গেছে যে নিজের সপক্ষে কিছু বলার মতো ভাষা যেন সে খুঁজেই পাচ্ছে না। বিমলা দেবী দারোগাবাবুর উদ্দেশ্যে বললেন, আমি আপনার কাছে আরেকটা সাহায্য চাই। আগে একবার এই বাড়ির ওপর নজর রাখার জন্য আমি আপনাকে অনুরোধ করেছিলাম, আপনিও আমার অনুরোধ গ্রহণ করেছিলেন। এবারও যদি আপনি আমাকে অনুগ্রহ করে, মানে আমার ওপর আর আমার বাড়ির ওপর নজর রাখার যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকার হয়।
যদি আমার কিছু হয়, অর্থাৎ যদি আমি মারা যাই, তবে আজকের কথাগুলো আপনি দয়া করে মনে রাখবেন। যদি ওরা কিছু করার মনস্থির করে, তবে সহজে যেন সেটা না পারে, সেটাই আপনার কাছে আমার অনুরোধ। দারোগাবাবু বিমলা দেবীর কথাগুলো শেষ হবার পর উঠে দাঁড়ালেন। তার মুখে একটা দৃঢ় সংকল্পের ছাপ ফুটে উঠেছে। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, তিনি বিমলা দেবীকে আশ্বস্ত করলেন। তারপর বিমলা দেবী বললেন, ধন্যবাদ দারোগাবাবু, আমার আর কিছুই বলার নেই। দারোগাবাবু যেন ইচ্ছে করেই তরুণ দম্পতির দিক থেকে দৃষ্টিটা সরিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন। তিনি বেরিয়ে যাবার পরই অলোকেশের যেন সম্বিত ফিরে এলো। বিপাশার একটা হাত ধরে সে প্রায় ছুটেই বেরিয়ে গেল। দারোগাবাবু তখনও রাস্তায় নামেননি। বাইরের ঘরে দরজার ঠিক মুখে অলোকেশ তাকে ধরে ফেলল। দারোগাবাবু, সে তাড়াতাড়ি বলে উঠল, আপনি নিশ্চয়ই জেঠিমার কথা বিশ্বাস করেননি? দারোগাবাবু মাথা চুলকোলেন, তারপর বললেন, পুলিশের চাকরিতে সন্দেহ করাটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে, অন্য কোনো উপায় আর নেই। আপনি কি বলতে চান, আমি কিংবা আমার বউ সত্যিই জেঠিমাকে খুন করতে পারি? না, তার দরকার আছে বলে আমি মনে করি না। আপনারা যদি ওকে হত্যার কোনো পরিকল্পনা না করেন, তবে খুনের প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আপনার, আমার কিংবা আপনার স্ত্রীর কোনো সমস্যাই দেখা দেবে না। অলোকেশ প্রথম ধাক্কা সামলে উঠেছিল। দারোগার জবাব শুনে সে মনে মনে রেগে উঠল। ভালো কথা, মিসেস গাঙ্গুলি। বিপাশার দিকে তাকিয়ে দারোগাবাবু বললেন, রিভলভারের লাইসেন্স আছে আপনার? না, বিপাশা স্বীকার করল। সেক্ষেত্রে আমার মনে হয় রিভলভারটা আমাকে দিয়ে দেওয়াই সব থেকে নিরাপদ। ওটা আপনি নিয়ে যেতে পারেন। অলোকেশ রাগে ফেটে পড়ে যেন কথাটা বলল। সে ক্রুদ্ধভাবে লাইব্রেরি ঘরের দিকে চলে গেল। রিভলভারটা দেরাজ থেকে তুলে নিয়ে সে ফিরে এলো। তারপর দারোগার হাতে একটু জোরেই গুজে দিয়ে সে বলল, এবার আপনি আসতে পারেন। তার আচরণের মধ্যে যে রূঢ় ভাব ফুটে উঠেছিল, তা লক্ষ্য করে দারোগাবাবুর ভুরু কুঁচকে গেল। তিনি বললেন, আপনি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলছেন। মনে রাখবেন, পুলিশ ঘটনা দিয়েই সবকিছু বিচার করে। নিজেদের ঘরে ওরা ফিরে এলো। বিপাশার দু চোখে জল। সে বলল, তোমার জেঠিমা প্রথম দিন থেকে আমাকে ভালো নজরে দেখেননি। আমাদের বিবাহিত জীবন উনি ধ্বংস করে দিতে চেয়েছেন। মনে মনে উনি বিশ্বাস করেন যে আমি ওকে খুন করতে চেয়েছিলাম। যা ঘটে গেল সব কিছুই ওর মন গড়া। অলোকেশ অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছিল। এমন একটা ঘটনা যে ঘটে যাবে তা সে ভাবতেও পারেনি। বিপাশা অনুনয়ের কণ্ঠে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার জেঠিমার টাকা পয়সা আমি চাই না। কিন্তু আমি চাই, অলোকেশ জবাব দিল। আমার এমন কিছু যোগ্যতা নেই যে ভালো মাইনের একটা চাকরি পেতে পারি। তোমাকে দুঃখ কষ্ট দেব বলে আমি বিয়ে করিনি। জেঠিমার আমি একমাত্র উত্তরাধিকারী, সেটা মনে রেখেই তোমার কাছে বিয়ের প্রস্তাব করেছিলাম। তোমাকে একজন কেরানির বউ হিসেবে মানায় না বিপাশা, তা হতেও আমি দেব না। বিপাশার মুখে এতক্ষণে মৃদু হাসি ফুটে উঠল। স্বামীর গভীর ভালোবাসায় কোন স্ত্রীর না আনন্দ হয়। কিছুক্ষণ চুপচাপের পর বিপাশা বলে উঠল, আচ্ছা, সত্যিই যদি তোমার জেঠিমার কিছু হয়, আমি যদির কথা বলছি। অলোকেশ পায়চারি থামিয়ে বো করে ঘুরে দাঁড়ালো। তারপর বলল, তুমি বলছো কি? তার কণ্ঠস্বরে চমকে ওঠার মতো সুর, মুখও যেন একটু ফ্যাকাশে হয়ে গেছে। বিপাশা তার মনের ভাব বুঝতে পেরে বলল, তুমি কি ভাবছো আমি বলছি আমরাই কিছু ঘটাবার জন্য দায়ী হব? অলোকেশ অপরাধীর মতো বিপাশার পাশে বসে তাকে জড়িয়ে ধরে বলল, লক্ষ্মীটি,
কিছু মনে করো না, আজকের এই ব্যাপারে আমার বুদ্ধিশুদ্ধি যেন লোপ পেয়ে গেছে। তা আমি বুঝতে পেরেছি। বিপাশা শান্ত হয়ে বলে, আমি বলতে চাইছিলাম তোমার জেঠিমা দারোগাবাবুর মনে এই বিষ ঢুকিয়ে দিয়েছেন যে তার কিছু হলেই সেটা অপরাধের পর্যায়ে পড়বে। ব্যাপারটা বুঝতে পারছো না? তেমন কিছু হলে আমাদের ওপরেই দোষ আসবে, আমরা কিছু করি আর নাই করি। অলোকেশ হতবুদ্ধির মতো বলল, তেমন কিছু ঘটলে আমাদের নির্দোষিতা প্রমাণিত হবে। সমস্ত ব্যাপারটাতে বিপাশা খুব ভয় পেয়ে গিয়েছিল। এবার বেশ ধরা গলায় অলোকেশকেও বলল, জানো তো, নির্দোষ লোক আগেও শাস্তি পেয়েছে, বিনা দোষে অনেকেরই সুনামে কালি পড়েছে। আমি এমন একটা ঘটনা জানি। অলোকেশের কাঁধে মাথা রেখে সে বলল, কিছু ঘটাবার আগেই চলো, আমরা এখান থেকে চলে যাই, লক্ষ্মীটি। বিপাশার ঘন কালো চুলে হাত বুলোতে বুলোতে অলোকেশ জবাব দিল, তাহলে সমস্যা যদি এটাই হয়, সমাধানও আমাদেরই বার করতে হবে, যেন জেঠিমার তেমন কিছু না ঘটে। যতক্ষণ পর্যন্ত উনি নিরাপদ, আমাদেরও ভয় পাওয়ার কিছু নেই। অলোকেশকে এই সাবধানতার ব্যাপারে পুরানো ঝি আন্নাকালীর ওপর নির্ভর করতে হলো। মাছ থেকে সেই বেচারির কাজ অনেক বেড়ে গেল। সে বুঝতে পারল না কেন একবার ঘর মোছার পর আবার শুকনো করে মোছা দরকার। অলোকেশ তাকে বোঝালো, পেছল মেঝেতে পা হুড়কে দুর্ঘটনা ঘটা মোটেই বিচিত্র ব্যাপার নয়। শুধু এতেই সে ক্ষান্ত হলো না। কোথাও কোনো দাহ্য পদার্থ বা জঞ্জাল থাকলে তা সে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লাগলো। বলা যায় না, হঠাৎ আগুন ধরে যেতে পারে। সারা বাড়ি চষে যেসব ওষুধের শিশির গায়ে বিষ লেখা ছিল তা সে নষ্ট করল। আরশোলা বা ইঁদুর মারার বিষ বাড়িতে রাখা চলবে না, এটা সে পরিষ্কার সকলকে জানিয়ে দিল। একদিন যখন সে সিঁড়ির কার্পেটটা ভালো করে পরীক্ষা করে টেনে টুনে ঠিক করছে, বিপাশা নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। তারপর জিজ্ঞাসা করল, কি করছো? অলোকেশ ধরা পড়ে যাওয়ার মতো একটু অপ্রস্তুত হাসি হেসে বলল, কার্পেট আলগা থাকলে পড়ে যাওয়া অসম্ভব নয়, তাই দেখে নিচ্ছি। বিপাশা অবশ্য কারণটা সঙ্গে সঙ্গে ধরে ফেলল। সে একটু ঠাট্টার সুরেই বলল, তুমি দেখছি তোমার জেঠিমার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছ। এর ঠিক সপ্তাহখানেক পরে অলোকেশ আর বিপাশা দুজনে বসবার ঘরে বসেছিল। এমন সময় হঠাৎ একটা তীক্ষ্ণ আর্তনাদে চমকে উঠল। শব্দটা এসেছিল বিমলা দেবীর শোবার ঘর থেকে। অলোকেশ পাগলের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, বিপাশা তার পেছন পেছন। আন্নাকালী শোবার ঘরের দরজার সামনেই দাঁড়িয়েছিল। তার মুখ শুকিয়ে গেছে। তার কাছ থেকে ওরা জানতে পারল গিন্নিমা বলেছিলেন তার পেটে যন্ত্রণা হচ্ছে, সে যেন মাঝে মাঝে এসে দেখে যায়। আগেও দুবার আন্নাকালী এসেছিল, কিন্তু এবার এসে দেখে গিন্নিমা যেন কেমন হয়ে গেছে, জ্ঞান নেই। শিগগির ডাক্তারবাবুকে ডেকে আন। অলোকেশের হাত পা যেন পেটের ভেতর সেদিয়েই যাচ্ছে। আন্নাকালী সিঁড়ি দিয়ে নেমে যেতেই ওরা ঘরে ঢুকল। বিমলা দেবী চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছেন, শরীর যেন শক্ত হয়ে গেছে। মারা গেছেন? বিপাশা ফিসফিস করে বলল। বলা যায় না, অলোকেশ ভয়ের সুরে জবাব দিল। সে বিছানার পাশে দাঁড়িয়ে নিচু হয়ে তার জেঠিমার মুখের দিকে তাকালো। তারপর ডান হাতটা নাকের কাছে ধরে উঠে বলল, না, নিঃশ্বাস পড়ছে। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিপাশা যেন একটু হতাশই হলো। অলোকেশ তার জেঠিমার একটা হাত তুলে নাড়ি পরীক্ষা করতে লাগলো। বেঁচে আছেন, তবে নাড়ির গতি খুব ভালো নয়। ওরা পরস্পরের দিকে তাকালো। তারপর যেন মৌন সম্মতিতে তৎপর হয়ে উঠল। বিপাশা একটা ন্যাকড়া ভিজিয়ে বিমলা দেবীর কপালে বুলোতে লাগলো, আর অলোকেশ তার হাত টিপতে লাগলো।
দরজা থেকে দারোগাবাবু তাদের এই অবস্থা দেখে বলে উঠলেন, কি ব্যাপার? ওরা দুজনেই চমকে উঠল, যেন অন্যায় কিছু করতে গিয়ে ধরা পড়ে গেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর দরজা হাট করে খোলা দেখেই ঢুকে পড়েছি। দারোগাবাবু খুব হালকা সুরেই কথাগুলো বললেন। নিশ্চয়ই আন্নাকালী ডাক্তারবাবুকে খবর দিতে যাওয়ার সময় দরজা খুলে রেখে গেছে। অলোকেশ তাড়াতাড়ি বলল, ডাক্তারবাবু? দারোগাবাবুর কণ্ঠে একটু সন্দেহের সুর। জেঠিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, কি ব্যাপার বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? অলোকেশ রাগতভাবেই জবাব দিল, না, বুঝতে পারছি না। দারোগাবাবুর কোনো ভাবান্তর ঘটল না। তিনি বললেন, ডাক্তারবাবু এলেই বোঝা যাবে। আপনারা বরং ওকে একা থাকতে দিন, আমরা ওর সেবা করছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। অলোকেশ বিপাশাকে নিয়ে চলে যাবার সময় একবার পিছন ফিরে তাকিয়েছিল। তার স্পষ্ট মনে হলো যেন জেঠিমার ঠোঁটের ফাঁকে মৃদু হাসি দেখা দিয়েই আবার মিলিয়ে গেল। ডাক্তারবাবু এসে পড়লেন। তিনি কিন্তু রোগীর আসল ব্যামোটা যে কি তা ধরতে পারলেন না। বিমলা দেবী খুব তাড়াতাড়ি সেরে উঠলেন। তিনি কোনো অভিযোগ না করলেও দারোগাবাবুর এ বাড়িতে আসাটা হঠাৎ যেন বেড়ে গেল। একটার পর একটা মাস এইভাবেই কেটে যেতে লাগলো। বিমলা দেবীর হঠাৎ নৌকোয় বেড়াবার শখ জাগল, যদিও চিরকাল তার জলাতঙ্ক ছিল। একটা ছোট নৌকো তিনি কিনেই ফেললেন। তার বাড়ির সামান্য দূরেই ছিল নদী। জল অবশ্য বেশি ছিল না, তবে যারা সাঁতার জানে না তাদের পক্ষে নিরাপদ নয়। অলোকেশ আর বিপাশাকে বাধ্য হয়ে তার এই নৌবিহারে সঙ্গী হতে হলো। বলা যায় না, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন হয়তো দারোগা ভাববে তারাই ষড়যন্ত্র করে জেঠিমাকে ডুবিয়ে মেরেছে। অলোকেশই দাঁড় বাইত। একদিন বিকেলে যখন তারা নদীতে বেড়াচ্ছে, হঠাৎ দুজনেরই মনে হলো যেন জেঠিমা ইচ্ছে করে নৌকোটাকে দোলাচ্ছেন। নৌকোটা ঠিক যখন মাঝখানে, হঠাৎ বিমলা দেবী উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, আরে মিস্টার দাস যে! তিনি হাত নাড়তে লাগলেন, আর যা অবশ্যম্ভাবী তাই ঘটল, নৌকো উল্টে গেল। অলোকেশ ভালো সাঁতার জানত। বিমলা দেবীকে সে টানতে টানতে তীরে নিয়ে উপস্থিত হলো, আর তক্ষুনি বিপাশার কথা তার মনে পড়ল। সে তখন জলে হাবুডুবু খাচ্ছে। অলোকেশ আবার জলে ঝাঁপিয়ে পড়ল। দারোগাবাবুই কৃত্রিম উপায়ে তার নিঃশ্বাস প্রশ্বাস সহজ করে আনলেন। বাড়ি ফিরে বিপাশা বারবার বলতে লাগলো, আমি ডুবে যাচ্ছিলাম, সেটা কিছু হলো না। তুমি তোমার জেঠিমাকে বাঁচাবার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিলে। তুমি তো ডুবে যাওনি, অলোকেশ যুক্তিসঙ্গতভাবেই জবাব দেয়। তাছাড়া ভেবে দেখো, দারোগাবাবুর নাকের ডগার ওপর জেঠিমা ডুবে গেলে কি কাণ্ড হতো। আমার চাইতে জেঠিমার বিষয় সম্পত্তির ওপরই তোমার নজর বেশি। তার কারণ হলো জেঠিমাই আমাদের ভদ্রভাবে বেঁচে থাকার একমাত্র ভরসা, বর্তমানে আর ভবিষ্যতেও। উপোস করে মরার চাইতে আমরা অনেক ভালো আছি। এমনভাবে বেঁচে থাকার চাইতে উপোস করে থাকাটাও আত্মসম্মানের বলে আমি মনে করি। বিপাশা বেশ রাগত কণ্ঠেই জবাব দিল, আমি তা মনে করি না বিপাশা, তোমাকে উপোস করে মরতে দিতে পারি না আমি। অলোকেশ খুব স্থিরভাবেই কথাগুলো বলে গেল, তুমি তো তোমার জেঠিমার দেহরক্ষী হয়ে জীবন কাটিয়ে দেবে। সত্যি কথা বলতে কি, শুধু অলোকেশই নয়, বিপাশাও নিজের অজান্তেই বিমলা দেবীর দেহরক্ষীর কাজই করছিল। বিমলা দেবী মুখে কিছু না বললেও মনে মনে ব্যাপারটা বেশ উপভোগই করছিলেন। তিনি নতুন নতুন বিপদের সৃষ্টি করতে লাগলেন, আর ওরা দুজন সতর্ক প্রহরীর মতো তাকে আগলে রাখতে লাগলো। বিমলা দেবীর কাছে এটা একটা মজার খেলা হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত বিপাশা ধৈর্যের সীমারেখায় পৌঁছল। একদিন ঘরে ঢুকে অলোকেশ দেখল সে বাক্স গুছোচ্ছে। অলোকেশ জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়, বিপাশা উত্তর দিল। অলোকেশ এগিয়ে গিয়ে বিপাশার কাঁধে হাত রাখল।
এক ঝটকায় হাতটা সরিয়ে বিপাশা তার স্বামীর মুখোমুখি এসে দাঁড়ালো। এ বাড়িতে প্রথম আসা বিপাশার সঙ্গে তার যেন অনেক প্রভেদ। তার সুন্দর চেহারা যে সুষমা ছিল তা যেন অনেক ঝরে গেছে। চোখে সেই মন ভোলানো দৃষ্টি আর নেই। এভাবে আমি আর জীবন কাটাতে পারছি না। তোমার জেঠিমা একটা ডাইনি বুড়ি, বুঝলে? মনে মনে তার মৃত্যু কামনা করছি, অথচ বুড়ির মরবার কোনো নামই নেই। বিপাশার দু চোখ ঠিকরে যেন আগুন বেরোচ্ছে, নাক অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। বিপাশা! অলোকেশ যেন স্তম্ভিত হয়ে যায়। অত অবাক হবার ভান করো না। তোমার কি মনের ইচ্ছে তাই নয়? বুকে হাত দিয়ে একবার বলো তো। অলোকেশ মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ক্লান্ত কণ্ঠে বলল, তুমি ঠিকই বলেছ, আমিও মনপ্রাণে তাই চাই। তবে? বিপাশা বিজয়িনীর কণ্ঠে বলল। দুজনে দুজনের দিকে নীরবে তাকিয়ে রইল। ওটাই একমাত্র উপায়, তাই না? বিপাশা শেষ পর্যন্ত বলল। অলোকেশও মৃদু ঘাড় নাড়ল। কিন্তু দারোগা বাবু? এমন কিছু একটা করতে হবে যাতে দারোগা বাবু পর্যন্ত সন্দেহ না করে। একটা দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা, ওটাই একমাত্র উপায়। বিমলা দেবীর বাড়ির থেকে মাইলখানেক দূরে একটা পোড়ো কালী মন্দির ছিল। প্রতি শনিবার বিমলা দেবী সকালে স্নান সেরে ওখানে পুজো দিতে যেতেন। পুরোহিত কেউ ছিল না, নিজেই মন্ত্র আউড়ে ফুল বেলপাতা দিতেন। জায়গাটা একটু নির্জন, চারপাশে ঝোপঝাড়। বিমলা দেবীর এই অভ্যাসের কথা সবাই জানত, এমনকি দারোগাবাবু পর্যন্ত। আগে তিনি একাই যেতেন। অলোকেশ বউ নিয়ে আসার পর থেকে তিনি ওদের নিয়ে যাওয়া শুরু করেছেন। একটা হাতল লাগানো মাঝারি ঝুড়িতে ফুল ছাড়াও ফলমূল আরো কিছু খাবার নিয়ে যাওয়া হতো। সারা সকাল ওখানে কাটিয়ে বেলা করে তিনি ফিরতেন। এক শনিবার তিনি যাবার জন্য প্রস্তুত হয়ে অলোকেশকে ডাক দিলেন। অলোকেশ বলল, আজ আর আমরা যাব না জেঠিমা, আমার পায়ের ব্যথাটা বেড়েছে, আর বিপাশারও শরীরটা তেমন ভালো নেই। তবে কি আমি একা একা যাব? বিমলা দেবী বেশ বিরক্ত হয়েই বললেন। কেন, আগে তো তুমি একাই যেতে। তা যেতাম, কিন্তু তখন তো তোমরা এখানে ছিলে না, তাই। আজকাল আমার ভয় করে, সাপ খুব গেরোতে পারে ওখানে। সাপ? অলোকেশ যেন আকাশ থেকে পড়ল। ওখানে আবার সাপ কোথায়? বিমলা দেবী খুঁতখুত করছে দেখে সে বলল, আজ না হয় নাই বা গেলে। এ কথায় কাজ হলো। অলোকেশ যা বলবে তার উল্টোটা তার করা চাই। অলোকেশও তা জানত, তাই ওই টোপ ফেলেছিল। বিমলা দেবী এবার বেশ বিরক্তির সাথেই জিজ্ঞাসা করল, বিপাশা আমার খাবার ঠিক করে রেখেছে না তাও করেনি? সে ব্যাপারে কোনো ত্রুটি পাবে না, আমি বাস্কেটটা আনছি এক্ষুনি। এই বলে অলোকেশ দ্রুত পায়ে ভাড়ার ঘরের দিকে চলে গেল। বিপাশা উৎকণ্ঠিতভাবে তারই অপেক্ষা করছিল। তাকে দেখেই বলে উঠল, কি যাবে তো? হ্যাঁ, তুমি সব ঠিক করে দিয়েছ তো? ওটাও? সেসব তোমাকে ভাবতে হবে না। দিন দুয়েক আগে বাথরুমের দরজার ফাটলে একটা বেশ প্রকাণ্ড কাঁকড়া বিছে বিপাশার চোখে পড়েছিল। প্রথমে সে নিজেই আটকে উঠেছিল, পরে তার মাথাতেই বুদ্ধিটা আসে। ফাটলে অল্প একটু কীটনাশক স্প্রে করাতেই বিছেটা বেরিয়ে আসে। সামান্য নিস্তেজ ভাব। দুটো শক্ত কাঠি দিয়ে অনেকটা সাঁড়াশির মতো অলোকেশ ওটাকে বন্দি করে একটা বড় শিশিতে ভরে তাদের শোবার ঘরে লুকিয়ে রেখে এসেছিল। মস্ত বড় বিছে, চ্যাপটা মোটা, একবার কামড়ালে আর রক্ষে নেই। আজ ফুল আর ফলমূলে ভরা ঝুড়ির ওপর শিশিটা উপুর করে ধরতেই বিছেটা কিলবিল করে ঝুড়ির মধ্যে আত্মগোপন করেছে। ওরা যাবে না আজ প্রথম থেকেই ঠিক করে রেখেছিল। কোনো দুর্ঘটনার সময় সেখানে না থাকাই নিরাপদ। ঝুড়িতে হাত ঢুকিয়ে জিনিসপত্র বার করবার সময় বিছেটার গায়ে হাত পড়বে একদম নিশ্চিত। বিছের কামড় জেঠিমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবেই। শেষ পর্যন্ত তাদের পরিকল্পনাটা যদি কেচেও যায়, তবু তাদের দায়ী করা সহজ হবে না।
জেঠিমা ঝুড়িটা মাটিতে নামিয়ে রেখে মন্দিরে কয়েকবার প্রদক্ষিণ করে, তারপর ফুল বেলপাতা দিতে যান। জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে, ভাঙা মন্দিরে ইট পাথরের ফাঁকে কাঁকড়া বিছে থাকাটা স্বাভাবিক। কোনো সুযোগে একটা বিছে ঝুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, তার জন্য তারা দায়ী হতে যাবে কেন? একেবারে নিখুঁত পরিকল্পনা। ঝুড়ির হাতলটা সন্তর্পণে ধরে অলোকেশ তার জেঠিমাকে দিতে চলল। বিপাশাও তার পিছু নিল। বিমলা দেবী সদর দরজায় অপেক্ষা করছিলেন। তার কাছে গিয়ে দুজনেই ভয়ানক চমকে উঠল। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন দারোগাবাবু। তাকে দেখে বিমলা দেবী বলে উঠলেন, বাস্কেটটা দাও। তোমরা ভেবেছিলে বুড়ি জেঠিমাকে একা একা পাঠাবে, আর সেখানে আমি সাপের কামড় খেয়ে মরলে তোমরা নিষ্কণ্টক হবে। কিন্তু তোমাদের সে আশার পূর্ণ হলো না। মিস্টার দাস আমার সঙ্গে যাচ্ছেন, এক কথাতেই উনি রাজি হয়ে গেছেন। আমরা আজ পিকনিক করব। অলোকেশ, তুমি বাস্কেটটা মিস্টার দাসের হাতে দাও। আমাদের আর দেরি করা উচিত নয়। ওদের অবস্থার কথা আর না বলাই ভালো। অলোকেশ কিছু একটা বলবার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে স্বর বেরুল না। তার মুখ পাংশু হয়ে গেছে, চোখ যেন ঘোলাটে হয়ে আসছে। দারোগাবাবু তার ভাবভঙ্গি দেখে বেশ সন্দিগ্ধ হয়ে উঠলেন। বাস্কেটটা হাতে নেবার জন্য তিনি এক পা বাড়ালেন। বিপাশাই কথা বলল, মিস্টার দাস, আপনি সঙ্গে যাচ্ছেন? ভালোই হলো। আজ আমরা যেতে না পারায় জেঠিমারও একটু ভয় ভয় করছিল, আমাদেরও অস্বস্তি হচ্ছিল। অলোকেশের দিকে ফিরে এসে বলল, ভাড়ার ঘরে মিটসেপে মাংসের স্যান্ডউইচ আছে, খান কয়েক তুমি কৌটোয় ভরে দাও। যাও। আপনি নিশ্চয়ই স্যান্ডউইচ ভালোবাসেন? বিপাশা প্রশ্নটা দারোগাবাবুকে লক্ষ্য করেই করল। অলোকেশ অবশ্য দারোগাবাবুর উত্তরের জন্য আর অপেক্ষা করল না। প্রায় ছুটেই সে বাস্কেট হাতে ভেতরের দিকে চলে গেল। মিনিট পাঁচেক বাদে যখন সে ফিরে এলো, তখন তার মুখের ভাবটা খানিকটা স্বাভাবিক হয়ে এসেছে। ঘরের ভেতরে সে অলোকেশ ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। বিছেটা কি করলে? বিপাশা জানতে চাইল। নিশ্চিত মৃত্যুর মুখের থেকে ফেরত এলে মানুষের যেমন অবস্থা হয়, অলোকেশের অবস্থাটাও এখন ঠিক সেই রকম। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, ঝুড়িটা উপর করতেই ওটা মাটিতে বেরিয়ে এলো। আমাকেই কামড়াতো, পায়ে জুতো ছিল তাই রক্ষে, চেপে মেরে ফেলেছি। একটু থেমে সে আবার বলল, আমাদের কপালই মন্দ, বুঝলে বিপাশা। আমাদের আবার চেষ্টা করতে হবে, কঠিন মুখে বিপাশা বলল, নইলে আমরা পাগল হয়ে যাব। এইভাবে মাস গড়িয়ে যায়। বিমলা দেবীর স্বামী বাড়ি তৈরি করার সময় সব রকম সুব্যবস্থাই করেছিলেন, শুধু ইলেকট্রিক আনতে পারেননি। তার কারণও অবশ্য ছিল, কাছাকাছি ইলেকট্রিক পোস্ট না থাকায় সেটাই প্রধান অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বেঁচে থাকলে একটা ব্যবস্থা হয়তো তিনি করতেন, কিন্তু তার মৃত্যুর পর বিমলা দেবী উনি আর মাথা ঘামাননি। কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না, বাতে ভুগছিলেন। খাটের পাশেই টেবিলে ছোট একটা চিমনি লণ্ঠন, কাচের চোঙা মতো মুখ খোলা, সেরকম একটা লণ্ঠনই তিনি রাখতে অভ্যস্ত ছিলেন। আন্নাকালী বারবার তাকে সাবধান করেছিল, ঘুমের মধ্যে হাত লেগে চিমনিটা পড়ে গেলে বিছানায় আগুন ধরে যেতে আর কতক্ষণ। বিমলা দেবী কিন্তু তার কোনো কথাই কান দেয়নি, প্রয়োজনও মনে করেনি। এই সুযোগ। বিপাশা একদিন অলোকেশকে বলল, আন্নাকালী পুলিশের কাছে বলবে, জেঠিমাকে অনেকবার চিমনি জ্বালিয়ে শুতেও বারণ করেছিল। অলোকেশেরও কথাটা মনে ধরল। জেঠিমার বাড়াবাড়ি দিন দিন বেড়েই চলেছে। ওরা তার স্বাস্থ্য সম্বন্ধে এবং কোনো অনর্থ যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে দেখে তিনি নতুন নতুন বিপদ আবিষ্কার করছিলেন, আর তারা নিজেদের জীবন বিপন্ন করে তাকে আগলে রাখছিল। তার কাছে সমস্ত ব্যাপারটাই একটা মজার খেলা হয়ে গিয়ে দাঁড়িয়েছিল। এবার বিপাশারা মনস্থির করে ফেলল, সেই রাত্রে
একটা হেস্তনেস্ত করতে হবে। বলা যায় না, জেঠিমা যদি আবার মত পাল্টে ফেলেন। বিমলা দেবী আজকাল রাত্রে তাড়াতাড়ি খাওয়া সেরে ঘুমিয়ে পড়তেন। ওরা ঠিক করলো রাত 11টাই নিরাপদ সময়। ওরা পা টিপে টিপে বিমলা দেবীর ঘরে ঢুকল। বিমলা দেবী রাত্রে দরজা খুলেই শুতেন, যদি হঠাৎ কিছু হয় তাই এই ব্যবস্থা। আন্নাকালিও নিচে অঘরে ঘুমোচ্ছে। ওরা আস্তে আস্তে দরজা ঠেলে ঘরে ঢুকল। বিমলা দেবী চিত হয়ে শুয়ে আছেন। গভীর ঘুমে তার বুক ওঠানামা করছে, জোরে জোরে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ওরা চূড়ান্ত আলোচনার জন্য এবার বাইরে বেরিয়ে এলো। উনি যদি হঠাৎ জেগে উঠে চিৎকার করেন? বিপাশা হঠাৎ যেন ভয় পেয়ে গেছে। আন্নাকালী সেই চিৎকার শুনে ওপরে ছুটে আসবে, হয়তো ভয়ে সেও চিৎকার শুরু করে দেবে। তাই যদি হয় আমরাও এমন একটা গোলমাল সৃষ্টি করব যাতে সময় নষ্ট হয়, তাতেই কাজ হবে। একবার বিছানায় আগুন ধরে গেলে আর বেরুতে হবে না। ওরা নিঃশব্দে আবার ঘরে ঢুকল। অলোকেশ পায়ে পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। চিমনিটা সে হাতে তুলে নিল। মশারির একটা প্রান্ত সে সন্তর্পণে টেনে বার করল। ওটা চিমনির ভিতরে ঢুকিয়ে দেবে। এতদিনে ধরা পড়েছ। বিমলা দেবীর কণ্ঠস্বরে অলোকেশ বাধা পেল। তিনি বিছানায় উঠে বসেছেন। ওরা দুজনে এত চমকে উঠেছিল যে একটা শব্দ পর্যন্ত ওদের গলা থেকে বেরুল না। প্রথম যেদিন আমি রিভলভারটা দেখেছিলাম সেদিনই তোমাদের মতলব ধরে ফেলেছিলাম, বিমলা দেবী বিজয়িনীর মতো বলে উঠল। সেদিন থেকেই রাত্রে তোমরা নিশ্চিন্তে ঘুমিয়েছ কিনা জানি না, আমি কিন্তু চোখের পাতা এক করতে পারিনি। আমার অনুমান ভুল হয়নি, কি বলো তোমরা? এই বলেই বিমলা দেবী হেসে উঠলেন। হাসতে থাকলেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে। বিপাশাই প্রথম কথা বলল। আমরা আমাদের ঘরে যাচ্ছি, দারোগাবাবু এলে আপনি তাকে তাই বলবেন। বিপাশার কণ্ঠস্বর কেমন যেন তেতো শোনালো। মিস্টার দাসকে খবর দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। বিমলা দেবী দ্বিতীয় বোমা ফাটালেন। করেন না? বিপাশা যেন বিস্ময়ে হতবাক হয়ে গেছে। দরকার নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমার স্নেহের দেওরপো আর তার মিষ্টি বউ আমার শরীর স্বাস্থ্য কিংবা দুর্ঘটনার ব্যাপারে যথেষ্ট সজাগ। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই তোমাদের এছাড়া গতি নেই। বিমলা দেবী কৌতুকের হাসি হেসে বলল, আর আমাকে মেরে ফেলে একটা দুর্ঘটনার রূপ দেওয়া, সেখানেও নিজের বুদ্ধি বিবেচনার ওপর আমার পুরো আস্থা আছে। আমি মনে মনে ঠিকই করেছিলাম, যদি বুদ্ধির খেলায় তোমাদের কাছে আমি হেরে যাই তবে মরতে আমার আপত্তি নেই। তোমরাও নিশ্চিন্ত মনে আমার বিষয় সম্পত্তি ভোগ করবে। তবে আমার মনে হয় না এই খেলায় তোমরা জিততে পারবে। আমি অবশ্য এই বয়সেও বেশ আনন্দ পাচ্ছি তোমাদের সাথে এই মজার খেলায়। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার তোমরা যেতে পারো। কথা শেষ করে বিমলা দেবী ঘুমোবার চেষ্টায় চোখ বুজলেন। ঘরে ফিরে বিপাশা বলল, এর পরেও কি তুমি এ বাড়িতে থাকতে চাও? তার সমস্ত শরীর কাঁপছে, গলার স্বরও কেমন যেন বিকৃত হয়ে গেছে। উনি আমাদের সারা জীবন বোকা বানিয়ে আনন্দ পাবেন, তাই কি তোমার ইচ্ছে? অলোকেশ বিছানায় চিত হয়ে শুয়ে পড়েছিল। ক্লান্ত কণ্ঠে সে জবাব দিল, আমরা বোকা নই, আমাদের কপালই মন্দ। সেসব আমি শুনতে চাই না। তোমার জেঠিমাকে মেরে ফেলার আমাদের কম্য নয়। তুমি যদি না যাও তবে আমি একলাই কাল চলে যাব। আজ রাত্রের মধ্যেই তোমাকে ঠিক করতে হবে তুমি কি করবে। অলোকেশ মৃদু কণ্ঠে বলল, আমরা চলে গেলে জেঠিমা কি করবে জানো? বিষ টিস কিছু খাবেন, আর মারা যাওয়ার আগে দারোগাবাবুর কাছে বলে যাবেন যে আমরাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিজেদের নির্দোষিতা প্রমাণের জন্য ঘটনার সময় বাইরে থাকার ভান করেছি। দারোগাবাবু আমাদের শুধু ফিরিয়েই আনবেন না, খুনের দায়ে আমাদের হাজতে পাঠাবার ব্যবস্থা করবেন।
আর বিষ না খেলেও অন্য কিছু তিনি করবেনই। বিশ্বাস করো বিপাশা, আমাদের মুক্তি নেই। বিপাশা খাটে বসে পড়ল। তবে আমরা কি করব এবার? সে কাঁদো কাঁদো গলায় প্রশ্ন করল। আর কি করব? যা করছি তাই করে যাব। জেঠিমাকে আগলে আগলে চলব। এমন কিছু দুর্ঘটনা ঘটতে দেব না যা খুন বলে মনে হতে পারে। আর সেই সঙ্গে একটা উপায় খুঁজে বার করবার চেষ্টা করব, যাতে খুনটাকে দুর্ঘটনা বলে সবাই ধরে নেবে। একদিন না একদিন আমাদের চেষ্টা সফল হতে বাধ্য। এইভাবে কেটে গেছে বেশ কয়েকটা বছর। এই বছরে অলোকেশ যেন বুড়িয়ে গেছে। ওরা দুজনে নিচে বসবার ঘরে চুপচাপ বসেছিল। ডাক্তারবাবু নেমে এসে বললেন বিমলা দেবী মারা গেছেন। দারোগাবাবু খবরটা পেয়ে এসেছিলেন, তিনিও নিচে নেমে এলেন। ডাক্তারবাবু ততক্ষণে চলে গেছেন। তাহলে আপনার জেঠিমা মারাই গেলেন? অলোকেশের দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে দারোগাবাবু কথাগুলো বললেন। হ্যাঁ, অলোকেশ জবাব দিল। আপনি কোনো বিবৃতি দিতে চান? বিবৃতি? কিসের বিবৃতি? আপনার জেঠিমার মৃত্যুর কারণ সম্বন্ধে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু আসল কারণটা ডাক্তারবাবুই বলতে পারেন, তাই না মিস্টার দাস? তা বটে, তবে প্রয়োজন মনে করলে আমরা পোস্টমর্টেম করব, আপনাদের অবশ্য জানানো হবে। অলোকেশ আর ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়িয়ে রাগত কণ্ঠে বলল, দারোগাবাবু, আমার জেঠিমার বয়স 60-এর বেশি হয়েছিল, বয়সেই তিনি মারা গেছেন। অন্য কিছু আপনি কেন ভাবছেন? দারোগাবাবু কাষ্ঠহাসি এসে বললেন, ফলেন পরিচয়তে। এই বলেই তিনি বেরিয়ে গেলেন। অলোকেশ বিপাশার দিকে চোখ ফেরালো। তার সে রূপ আর নেই, মুখে রেখা পড়েছে, কমনীয়তার বদলে একটা রুক্ষ ভাব এসেছে। আহারে বেচারি। তারপরে সে খেয়াল করলো বিপাশা তার দু চোখ দিয়ে যেন তাকে প্রশ্ন করছে। তুমি কি জেঠিমাকে কিছু খাইয়েছিলে? বিপাশা হঠাৎ জিজ্ঞাসা করল। না তো। আমিও না। যাক, বাঁচা গেল। তাই কি? তার মানে তোমার জেঠিমা নিজে যদি কিছু খেয়ে থাকেন? কি বলছো কি তুমি বিপাশা? অলোকেশ যেন হতভম্ব হয়ে যায়। তোমার জেঠিমা সারা জীবন আমাদের যন্ত্রণা দিয়ে আনন্দ পেয়েছেন, আমাদের ঘাড়ে দোষ চাপাবার জন্য তিনি নিজেই যদি কিছু খেয়ে থাকেন? বিপাশার কথাগুলো শুনে অলোকেশ একেবারে পাথরের মতো হয়ে যায়। চুপচাপ স্থবিরের মতো বসে থাকে, মুখ দিয়ে একটা কথাও তার বেরোয় না। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।